আজকের এই বিশ্লেষণে অত্যন্ত জরুরি একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। ভবনের নিরাপত্তা বা স্ট্রাকচারাল সেফটির এমন একটি দিক যা আক্ষরিক অর্থেই জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে যখন দেখা যায় কোনো ভবনের বিম ফেল করতে শুরু করেছে বা নিচে বেঁকে যাচ্ছে। সোর্স ম্যাটেরিয়ালটির ওপর ভিত্তি করে আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব কেন এমনটা ঘটে আর এর পেছনের মূল কারণগুলো আসলে কী। সবচেয়ে বড় প্রশ্নটি হল, বিম কি নিচে বেঁকে গেছে? কারণ এটি শুধু যে ভবনের সৌন্দর্য নষ্ট করছে তা কিন্তু নয়, এটিকে বরং একটি ভবনের জন্য মেডিকেল ইমার্জেন্সি হিসেবে ভাবা যেতে পারে। যখনই চোখে পড়বে যে একটি বিম নিচের দিকে ঝুলে বা বেঁকে আছে, বুঝতে হবে ভবনের মূল কঙ্কালটি মারাত্মক চাপে রয়েছে। এটি আসলে বিপদের একটি খুব স্পষ্ট আর দৃশ্যমান লক্ষণ। আর সোর্স মেটেরিয়ালটি কিন্তু এই ব্যাপারে একেবারে স্পষ্ট। এই ধরনের দৃশ্যমান সতর্কতা বা ওয়ার্নিং কোনোভাবেই ইগনোর করা যাবে না। যদি অবহেলা করা হয় তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটাটা স্রেফ সময়ের ব্যাপার। মনে রাখতে হবে, বিম বেঁকে যাওয়া কোনো মামুলি বিষয় নয়, এটা আসলে বড় কোনো বিপর্যয়ের ঠিক আগের মুহূর্ত। সহজ কথায় বললে, ধসে পড়ার আগে কাঠামোটি এভাবেই যেন সাহায্য চাইছে। এবার চলুন মূল রোগ নির্ণয় বা প্যাথোলজি অংশে যাওয়া যাক। দেখে নেওয়া যাক ঠিক কি কারণে একটা বিম এভাবে বেঁকে যেতে পারে। বিম বেঁকে যাওয়ার পেছনে মূলত 4টা প্রধান কারণ থাকে। 1 নম্বর হল অতিরিক্ত লোড, অর্থাৎ কাঠামো যতটুকু ওজন নিতে পারবে তার চেয়ে অনেক বেশি ওজন চাপিয়ে দেওয়া। 2 নম্বর কারণ হল কম রড ব্যবহার, মানে টেনসাইল স্ট্রেংথ বা টান সহ্য করার জন্য ভেতরে যে পরিমাণ রড দেওয়া দরকার ছিল তা দেওয়া হয়নি। 3 নম্বর হল দুর্বল কংক্রিট, এমন মিশ্রণ যা প্রয়োজনীয় চাপ বা কম্প্রেশন নিতে অক্ষম। আর 4 নম্বর কারণটা বেশ মারাত্মক, শাটারিং বা অস্থায়ী সাপোর্টগুলো খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলা। এই ভুলগুলোর যে কোনো একটিই পুরো কাঠামোকে দুর্বল করে দেওয়ার জন্য যথেষ্ট। শেষ পয়েন্টটা নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক। এই শাটারিং জিনিসটা আসলে কি? সোজা কথায়, কংক্রিট ঢালাই করে শক্ত হওয়ার সময়টাতে যে অস্থায়ী সাপোর্ট দেয়া হয় সেটাই শাটারিং। ব্যাপারটা অনেকটা ভাঙা হাড়ে প্লাস্টার করার মতো। হাড়জোড়া লাগার আগেই প্লাস্টার খুলে ফেললে যেমন সর্বনাশ হবে, এখানেও ঠিক তাই। কংক্রিট জমে পুরোপুরি শক্ত হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় প্রয়োজন হয়, কিন্তু তাড়াহুড়ো করে শাটারিং সরিয়ে ফেললে ভবন তার প্রয়োজনীয় কিউরিং বা শক্ত হওয়ার সময়টুকু আর পায় না। ফলে গাণিতিক আর শারীরিকভাবে প্রস্তুত হওয়ার আগেই বিমটাকে তার নিজের বিশাল ওজন বইতে হয়। সমস্যাগুলো তো বোঝা গেল, কিন্তু এর প্রগনোসিস বা বিপদের ধারাবাহিকতাটা আসলে কেমন? চলুন ধাপে ধাপে দেখা যাক বিপদটা কিভাবে বাড়তে থাকে। বিপদ কিন্তু কখনোই হঠাৎ করে আসে না। ফেজ 1-এ দেখা যায় শুরুতে বিমটি শুধু বেঁকে যাচ্ছে, এটা হলো একদম নীরব একটা সংকেত। কিন্তু এটা ইগনোর করলে পরিস্থিতি চলে যায় ফেজ 2-তে। তখন শুরু হয় ক্র্যাক বা ফাটল ধরা। এর মানে হলো ভেতরের নির্মাণ সামগ্রীগুলো আক্ষরিক অর্থেই একে অপরের থেকে আলাদা হয়ে ছিঁড়ে যাচ্ছে। আর সবশেষে আসে ফেজ 3। এই ধাপে পুরো স্ল্যাব বা ছাদটি মারাত্মক ঝুঁকির মুখে চলে যায়। পুরো একটা ছাদ ধসে পড়ার ঝুঁকি তৈরি হওয়া মানে পরিস্থিতি কতটা ভয়াবহ তা নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হবে না। তাহলে উপায় কি? এই বিপদ থেকে বাঁচার জন্য প্রেসক্রিপশন বা সমাধান কি হতে পারে, এবার সেই পদক্ষেপগুলো জেনে নেওয়া যাক। সোর্স থেকে এখানে 3টি অত্যন্ত জরুরি আর বাধ্যতামূলক সমাধানের কথা উঠে এসেছে। স্টেপ 1, প্রথমেই অবিলম্বে লোড কমাতে হবে। বিমটি যেন আর একটুও না বাঁকে, সেজন্য দ্রুত উপরের ওজন সরিয়ে ফেলাটা একদম মাস্ট। স্টেপ 2 হলো এমন একটা কাজ যার কোনো বিকল্প নেই, একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে চেক করানো। এটা কোনোভাবেই নিজে নিজে সমাধান করার মতো বিষয় নয়। আর স্টেপ 3 হলো ওই ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে স্টিল সাপোর্ট দেওয়া বা রেট্রোফিটিং করা। এমন একটা নড়বড়ে অবস্থাতে পেশাদার হস্তক্ষেপই হলো একমাত্র উপায়। এই রেট্রোফিটিং জিনিসটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে। রেট্রোফিটিং হলো কোনো ক্ষতিগ্রস্ত বা পুরনো কাঠামোকে আবার শক্তিশালী আর স্থিতিশীল করার একটা প্রক্রিয়া, যেখানে নতুন কোনো ফিচার বা ম্যাটেরিয়াল, যেমন ধরুন বাহ্যিক স্টিল সাপোর্ট, মূল কাঠামোর সাথে যুক্ত করা হয়। এ ধরনের সাপ্লিমেন্ট বা পরিপূরকগুলো ব্যবহারের মাধ্যমে একজন দক্ষ ইঞ্জিনিয়ার খুব চমৎকারভাবে একটি দুর্বল হয়ে পড়া ভবনকে ধসে পড়ার হাত থেকে রক্ষা করতে পারেন। বলা যায় এটা ভবনটিকে একেবারে নতুন একটা জীবন দেয় আর সুরক্ষার মাত্রাকেও আগের জায়গায় ফিরিয়ে আনে। তবে বিপদ ঘটার পর দৌড়াদৌড়ি করার চেয়ে আগে থেকেই সতর্ক থাকা ভালো, তাই না? আর এখানেই আসে প্রতিরোধমূলক ব্যবস্থা বা বিল্ডিং হেলথ চেকের বিষয়টি। সোর্স ম্যাটেরিয়াল থেকে পাওয়া চূড়ান্ত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজটি হলো ঠিক এটাই।
দেরি করার আগে বিল্ডিং হেলথ চেক করুন। বিম বেঁকে যাওয়া বা ফাটল ধরার জন্য অপেক্ষা করার তো কোনো মানে হয় না। আমাদের চারপাশের ভবনগুলো কি সত্যি নিরাপদ, নাকি এর ভেতরেই লুকিয়ে আছে কোনো বিপদের টাইম বোমা যা শুধু ফাটার অপেক্ষায় রয়েছে? এই গভীর প্রশ্নটাই অবিলম্বে প্রতিটি ভবনের কাঠামোগত মূল্যায়নের প্রয়োজনীয়তাকে বারবার সামনে নিয়ে আসে। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।